এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরও একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর আজকের আমাদের আলোচ্য বিষয় এডুকেশনের প্রথম অধ্যায়। সেই প্রথম অধ্যায়ের কিন্তু অলরেডি আমরা একটা পার্ট আলোচনা করে ফেলেছি, সেটা হলো শিক্ষার সংজ্ঞা এবং শিক্ষার যে ব্যুৎপত্তিগত অর্থ সেটা সম্পর্কে। এই সময় কী করতে হবে, তোমাদের কিন্তু পড়াশোনাটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, কারণ এডুকেশন তোমাদের কাছে একটা নতুন সাবজেক্ট। এই সাবজেক্ট সম্পর্কে তোমাদের বুঝতে হবে, সাবজেক্টটা যাতে সহজে বোধগম্য করা যায় সেই চেষ্টাই কিন্তু আমাদের রয়েছে। সেই জন্য করে কি করতে হবে, আমাদের চ্যানেলটা অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর তার পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা অন করে দিতে হবে, যাতে করে কিনা আমাদের সমস্ত ক্লাসের আপডেটস তোমাদের কাছে চলে আসে। আমরা অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বোঝানোর বা আলোচনা করার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য থাকছে গুগল ফর্মে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন, আর এমসিকিউ প্রশ্ন তার সঙ্গে মক টেস্ট, সেইগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এডুকেশনে 100-তে 100, প্রথম সেমিস্টারে 50-এ 50 অবশ্যই পেতে পারি। তো সেই জন্যে ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে অবশ্যই। আর ক্লাসগুলো দেখার পাশাপাশি আমাদেরকে ছোট ছোট করে নোটস তৈরি করতে হবে। প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে, তার প্রত্যেকটা বুলেট সম্পর্কে আমাদের নিজেদের মতো করে ছোট ছোট করে লিখে রাখতে হবে, যাতে পরীক্ষার সময় আমি সহজেই সেটা রিভিশন করে যেতে পারি। পরীক্ষার হলে যাওয়ার আগে একবার অন্তত আমি দেখে নিলে আমার সমস্ত প্রশ্নের উত্তর করা অত্যন্ত সহজ হয়ে যাবে। সেই জন্য সবাই ক্লাস করার সঙ্গে সঙ্গে পাশে কী রাখবে, খাতা পেন রাখবে। যে সমস্ত বিষয়গুলো তোমাদের গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় গ্রুপ এ ইউনিট 1-এর শিক্ষার যে অর্থ, সেখানে আমরা অনেকগুলো বিষয় দেখেছিলাম। প্রথমে ছিল শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, তারপর শিক্ষার সংজ্ঞা, তার সঙ্গে ছিল শিক্ষার প্রকৃতি, পরিধি বা নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, আর একদম কিন্তু তারপরে শেষে রয়েছে আমাদের শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষা আর ব্যাপক অর্থে শিক্ষা, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার প্রকৃতি ও পরিধি। তাহলে আমাদের ভালো করে রেজাল্ট করার জন্য শিক্ষাবিজ্ঞান বিষয়টা ভালো করে বোঝার জন্য কি করতে হবে, আমাদের রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে। আমরা প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য এডুকেশনের নতুন নতুন ক্লাস নিয়ে আসছি। পর চ্যাপ্টারের যে বুলেটগুলো রয়েছে, যে অংশগুলো রয়েছে, সেইগুলো ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। অবশ্যই তোমরা ভিডিওগুলো খুব মন দিয়ে দেখো, দরকার হলে আরও একবার দুবার রিওয়াইন্ড করে নিয়ে দেখো, দেখে নিয়ে বোঝার চেষ্টা করো। যেখানে যেখানে সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব বা তোমাদের সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তো আমাদের আগের যে ক্লাসটা আমাদের হয়েছিল সেখানে আমরা কি আলোচনা করেছিলাম, শিক্ষার যে ব্যুৎপত্তিগত অর্থ রয়েছে সেখানে আমরা দেখেছিলাম শিক্ষা, এই যে বাংলা শব্দ, এই বাংলা শব্দটা কোথা থেকে এসেছে, একটা সংস্কৃত শব্দ থেকে, শ্বাস বা শিক্ষক, তার অর্থগুলো আমরা আলোচনা করেছিলাম। আবার এর সমার্থক শব্দ একটা রয়েছে বিদ্যা, তারও অর্থ আলোচনা করেছি। এডুকেশন যেটা ইংরেজি ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কোথা থেকে এসেছে সেটা আলোচনা করেছি। সেটা আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি 6টা ল্যাটিন ওয়ার্ডের থেকে আমাদের এই ধারণাটা এসেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রাচ্য এবং পাশ্চাত্য যে শিক্ষা সংক্রান্ত ধারণা, আমাদের যে ভারতীয় আদিম যে সাহিত্য রয়েছে সেইগুলোতে, বা ভারতীয় যে আদি সমাজ, সেখানে যে বিখ্যাত ঋষিমুনিরা রয়েছেন তারা শিক্ষা সম্পর্কে যা বলেছেন সেগুলো জেনেছি। আধুনিক ভারতীয় শিক্ষাবিদরা কি বলেছেন শিক্ষা সম্পর্কে সেই সম্পর্কে আমরা জেনেছি। আবার পাশ্চাত্য যে বিখ্যাত শিক্ষাবিদগণ রয়েছেন তাদের সম্পর্কে আমরা কিন্তু জেনেছি, তারা শিক্ষা সম্পর্কে কি জেনেছি। আজকে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব এডুকেশনটা কী জিনিস, তার প্রকৃতি কেমন, তার চরিত্র কেমন, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এইখান থেকে আগের বছরে প্রচুর প্রশ্ন হয়েছে বিভিন্ন স্কুলে, এবছরেও প্রচুর প্রশ্ন রয়েছে। তার জন্য সেইটা জানার জন্য আমাদের আজকে কোরের বিষয়টা জানতে হবে। সেইটা জানলে কিন্তু তোমরা নিজেরাই সমস্ত এমসিকিউর অ্যান্সার করতে পারবে, একটাও এমসিকিউ তোমাদের কাছ থেকে বাদ যাবে না। সেই জন্য আমাদের কী করতে হবে, ক্লাসটা দেখব, তার সঙ্গে সঙ্গে নিজেরা কিন্তু শর্ট নোটস তৈরি করব। অবশ্যই তোমরা যখন নিজেরা পড়তে বসবে বা ক্লাস দেখবে বা নিজেরা যখন টেক্সট বই নিয়ে পড়বে, তখন একটা চ্যাপ্টার নাম ওপরে লিখলে, খাতাটা সুন্দর করে চারদিকে মার্জিন দিলে, আর শেষের দিকে একটা সেখানে শর্ট নোটসের তোমরা জায়গা রেখে দেবে। সেখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেগুলো আমরা লিখে রাখবো। তার সঙ্গে সঙ্গে আমরা কি করব, একটা চ্যাপ্টারের যে বুলেটটা আমরা পড়ছি, নেচার অফ এডুকেশন আমরা পড়ছি, সেটা একটা হেডিং করলাম। তার আন্ডারে আমার কতগুলো বিষয় মনে হচ্ছে সেগুলো এসএকিউ আকারে লিখলাম, প্রশ্ন আকারে না লিখলেও শুধুমাত্র কিছু স্টার দিয়ে বা কোনো একটা চিহ্নিত করে 1, 2, 3 করে আমরা পরপর সেগুলো গুছিয়ে লিখে রাখলাম। তাহলে কী হবে সুবিধা, আমাদের রিভিশন করতে অত্যন্ত সুবিধা হবে। এই এমসিকিউ যত প্রশ্ন পরীক্ষা হয় সেগুলোর ক্ষেত্রে রিভিশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা চ্যাপ্টার পড়ে, একটা পৃষ্ঠা পড়ে বা একটা বুলেট পড়ে আমার কি কি বিষয় উল্লেখযোগ্য মনে হচ্ছে সেইগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। তো
তো সেখানে আমরা শিক্ষার যে প্রকৃতি রয়েছে, নেচার অফ এডুকেশন যেটা রয়েছে, তার আগে একটা বিষয় অবশ্যই বলে নেব। শিক্ষা সম্পর্কে আমরা যতগুলো সংজ্ঞা দেখেছি তার মূল যে বিষয় সেটা হচ্ছে কি, একটা মানব শিশু কিছু সুপ্ত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে, পরবর্তীকালে পরিবেশের সংস্পর্শে এসে তার পরিবার পরিজন বা কোনো তার অভিভাবক বা তার কোনো শিক্ষক বা কেউ সেখানে সাহায্য না করে সে প্রকৃতি থেকেও সরাসরি তার যে সেই সম্ভাবনাগুলোর বিকাশ ঘটায়। এই যে টোটাল প্রক্রিয়া, একটা মিথস্ক্রিয়া, তার যে নিজস্ব যে বৈশিষ্ট্য রয়েছে বংশগতি সূত্রে প্রাপ্ত বা সুপ্ত যে সম্ভাবনাগুলো রয়েছে, সেগুলো পরিবেশের সংস্পর্শে এসে যে মিথস্ক্রিয়া, এটা দীর্ঘদিন যাবৎ চলে, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত চলে। এই টোটাল প্রক্রিয়াটাকেই কিন্তু আমরা এডুকেশন বা শিক্ষা বলছি। তাহলে শিক্ষা মানে শুধুমাত্র চার দেয়ালে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা মানে জগৎ, শিক্ষা মানে প্রকৃতি, শিক্ষা মানে আমার পারিপার্শ্বিক সমাজ, আমার নিজের যে অন্তরাত্মা রয়েছে, আমার মধ্যে যে অভ্যাস রয়েছে সেগুলো পরিবর্তন সাধন, মানুষের সঙ্গে আমি কেমনভাবে ব্যবহার করব, সমাজের প্রতি আমার কি কি কর্তব্য, সেইগুলোই কিন্তু হচ্ছে শিক্ষার অন্তর্গত। সেই শিক্ষার প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব। সেখানে আমরা প্রথমে দেখছি লেখা রয়েছে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। আমি কিন্তু প্রথম থেকেই বলে বলে আসছি যে আমি ছোটোবেলার থেকে শুরু করে নিয়ে, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি যা যা বিষয় শিখছি, যা যা কিছু করছি, আমার যে আচরণের পরিবর্তন হচ্ছে, প্রতিটা সময়ে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে আমরা কিছু না কিছু শিখছি। এটাকেই বলা হয়েছে জীবনব্যাপী প্রক্রিয়া। এক্ষেত্রে আমাদের একজন শিক্ষাবিদ রয়েছেন মুরে, তিনি বলেছেন যে আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। এই ওয়ার্ডটা অবশ্যই তোমরা মনে রাখবে, এখানে আমি স্টার দিয়ে লিখে দিচ্ছি। সেখানে তিনি বলেছেন যতদিন বাঁচি ততদিন শিখি। এই যে লাইনটা রয়েছে সেটা আমাদের বলেছেন শিক্ষাবিদ মুরে, তিনি বলেছেন। তাহলে দেখতে পাচ্ছ তোমরা, যতদিন বাঁচি ততদিন শিখি। আমি জন্ম থেকে নিয়ে শুরু করে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে আর মৃত্যুর একদম আগে মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটছে আমি সব কিছু শিখছি। ছোটোবেলায় আমি প্রথমে বাবা মায়ের কাছ থেকে বিভিন্ন অনুকরণের মাধ্যমে শিখেছি, তারা কেমনভাবে চলাফেরা করছে, সেগুলো একটা বাচ্চা শিশু, মানব শিশু, সে মনে করা হচ্ছে প্রথম দিকেই কিন্তু তার খিদে পেলেও কাঁদছে, খুব বেশি ঘুম পেলেও কান্না করছে, আবার ব্যথা পেলেও কান্না করছে। ধীরে ধীরে যখন সে বড় হচ্ছে, তার পরিবারের যে লোকজন রয়েছে তাদের দেখে কিন্তু তার আচরণের একটা পরিবর্তন ঘটছে, তখন তার সেইগুলো হচ্ছে শিক্ষা তার ক্ষেত্রে। আবার আমরা ধীরে ধীরে বড় হচ্ছি, পড়াশোনা শিখছি, তার সঙ্গে সঙ্গে কেমন করে আচরণ করব, আমাদের যে ড্রেসিং সেন্স রয়েছে, কি কি পোশাক পরব, বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন ধরনের পোশাক আছে, সেইগুলো পড়ছি। আমরা আমাদের ভাষা শিখছি, মানে বাচনিক শিক্ষা বৃদ্ধি পাচ্ছে। সমস্ত এই যে পর 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 শিখে যাচ্ছে একটা বৃদ্ধ বয়সে গিয়ে। কোনো একটা লোক হয়তো, আমাদের যারা দাদু দিদা রয়েছেন তারা তো ছোটোবেলায় তারা ফোন দেখেনি, তাদের যৌবনেও তারা ফোন দেখেনি, কিন্তু শেষের দিকে এসে মোবাইল আবিষ্কার হয়েছে, আমাদের হাতের মুঠোয় যে ফোন রয়েছে, ইন্টারনেট রয়েছে, তারা এখন সেই সমস্ত বিষয়গুলো শিখছে। তাহলে শেখার কিন্তু কোনো শেষ নেই, তাই না? সে একটা কথা রয়েছে, শেখার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। তো ঠিক তেমনই শেখার কিন্তু কোনো শেষ নেই। শিক্ষাটা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, লাইফ লং প্রসেস। এইটা কিন্তু শিক্ষার একটা অন্যতম প্রকৃতি, বারবার বুঝতে হবে। তারপরে রয়েছে শিক্ষার একটা সার্বিক বিকাশের প্রক্রিয়া। সার্বিক বিকাশ বা সর্বাঙ্গীন বিকাশ, সমস্ত দিকের বিকাশ কিভাবে ঘটছে? শিক্ষার মাধ্যমে দৈহিক বিকাশ ঘটছে। আমি কি কি খাবার খেলে কি কি পুষ্টিগুণ পাবো সেইগুলো সম্পর্কে জানছি। দৈহিক যে চর্চা, ব্যায়াম রয়েছে, খেলাধুলা রয়েছে, সবাই জানো বিবেকানন্দ বেশিরভাগ জোর দিয়েছিলেন শরীর চর্চার উপরে। তিনি বলেছেন যে গীতা পাঠ করার থেকে একটুখানি সময় ফুটবল খেলা ভালো। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উনি গীতাকে অপমান করতে চাননি, বা ধর্মের প্রতি কোনো তার রাগ ছিল না, বিরূপ কোনো মনোভাব ছিল না। তিনি বলতে চেয়েছিলেন যে যেমন হচ্ছে গীতার একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে আমাদের আধ্যাত্মিক জ্ঞানের ক্ষেত্রে, ঠিক তেমনই আমার শরীরটারও অত্যন্ত গুরুত্ব রয়েছে আমাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে। এটাই বোঝাতে চেয়েছিলেন। তো সেই যে সর্বাঙ্গীন বিকাশ, শুধুমাত্র দৈহিক বিকাশ নয়, তার সঙ্গে সঙ্গে মানসিক বিকাশ। তুমি দেখো একটা স্টেজের সময় তুমি ছোটোবেলায় যে সমস্ত বিষয় সম্পর্কে যা যা ভাবতে, বর্তমানে কিন্তু তোমার ভাবনাগুলো অনেক বেশি কংক্রিট। আরও যত তোমরা বড় হবে তখন দেখবে আরও তোমাদের চিন্তাভাবনার অনেক বেশি বিকাশ ঘটেছে। আমরা ঠিকঠাকভাবে ভাবতে পারি, ঠিকঠাকভাবে সিদ্ধান্ত নিতে পারি, কোনগুলো করতে হবে কোনগুলো করতে হবে না, কার সঙ্গে কেমনভাবে আচরণ করতে হবে, এগুলো আমরা বড় হতে হতে শিখছি। আমার যে প্রক্ষোভমূলক যে আচরণ রয়েছে, হাসি, কান্না, ভয়, ঘৃণা,
রাগ, এই সমস্ত বিষয়গুলো কেমনভাবে প্রকাশ করব, তার প্রকাশের যে ভঙ্গিমা সেগুলো কেমন হবে, আমি নিজেকে কেমনভাবে মানুষের সামনে প্রকাশ করব সেগুলো দেখতে হবে। তাই দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, নৈতিক যে বিকাশ রয়েছে এই সমস্ত দিকের কিন্তু বিকাশ ঘটানো সম্ভব শিক্ষার মাধ্যমেই। শিক্ষাই হচ্ছে একমাত্র পথ যেটার মাধ্যমেই আমরা নিজেদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে পারি। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে বুলেটে আমরা দেখছি শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া, যার দুদিকে দুটো মুখ রয়েছে। আবার দুমুখ সাপ ভেবো না যেন তোমরা। দ্বিমুখী প্রক্রিয়া মানে পারস্পরিক নির্ভরশীল একটা প্রক্রিয়া। কার কার মধ্যে? এটা সম্পর্কে বলেছেন আমাদের শিক্ষাবিদ অ্যাডামস। এখানে দুটো ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে অ্যাডামসন, একটা হচ্ছে অ্যাডামস। ঠিক আছে, এটা আমরা মনে রাখার সহজ একটা ট্রিক্স হচ্ছে, অ্যাডামসের দেখো 4টে মোটামুটি ওয়ার্ড আছে, 4টে লেটার আছে। আর এখানে আছে অ্যাডামসনে দেখো হচ্ছে তোমাদের 1 2 3 4 5, 5টা আছে। তাহলে যেটা বেশি সেটা বেশির দিকে যাব। ত্রিমেরু মানে 3টে মেরু, তাহলে অ্যাডামসনটা আমরা ত্রিমেরুতে টিক মারবো। যদি এমসিকিউ এ পড়ে যে শিক্ষার প্রকৃতি হলো ত্রিমেরু বিশিষ্ট, তখন আমার যদি অপশানে থাকে অ্যাডামস থাকলো, অ্যাডামসন থাকলো, ডিউই থাকলো, রুশো থাকলো এরকম আরও কিছু নাম থাকতে পারে আমাদের। তো সেখানে আমরা অবশ্যই ত্রিমেরু হলে কিসে মারবো? অ্যাডামসনে। ভুল করলে একদম চলবে না, অ্যাডামসনে। জেই অ্যাডামসন নামটা পুরোপুরি না দিল, শুধু আমাদের দিলে হচ্ছে অ্যাডামসন। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম দ্বিমুখী প্রক্রিয়া। কে বলেছেন? অ্যাডামস বলেছেন, শিক্ষাবিদ অ্যাডামস। তিনি কি বলছেন যে শিক্ষক আর শিক্ষার্থীর এদের দুজনের মিথস্ক্রিয়ার ফল হচ্ছে কিন্তু শিক্ষা। এখানে যদি আমি একমুখীভাবে তোমাদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাই তাহলে কিন্তু প্রকৃত শিক্ষা আমরা পাবো না। সেই জন্যই তোমাদের বারবার বলা হয় যা কিছু সমস্যা রয়েছে আমাদেরকে হচ্ছে কমেন্টে জানাও, না হলে আমি লিঙ্ক দিয়ে রাখি প্রত্যেক ভিডিওর নিচে ডেসক্রিপশানে। টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, আর হচ্ছে আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেখানে তোমরা সরাসরি চলে যেতে পারো। ওইখানে গেলে তোমাদের আরও একটা সুবিধা আছে, সেখানে আমরা গুগল ফর্মে বিভিন্ন এমসিকিউ পরীক্ষা নেব বা এমসিকিউ তোমাদেরকে করতে দেবো। তোমরা সঙ্গে সঙ্গেই দেখতে পারো তুমি কতগুলো ঠিক করছো, কতগুলো ভুল করছো, সেইভাবেই তোমাকে করা থাকবে। সেই জন্য চটপট তোমরা সেখানে চলে যাও, লিঙ্ক ধরে যে সেই গ্রুপ বা চ্যানেলে জয়েন হয়ে যাও, যাতে করে কিনা মক টেস্টগুলো দিতে পারো, এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা দিয়ে দেখতে পারো তুমি পরীক্ষার জন্য কতখানি প্রস্তুত। প্রত্যেক অধ্যায় পরে অবশ্যই সেই অধ্যায়ের যে বিশিষ্ট প্রশ্ন রয়েছে সেগুলো আমরা রাখবো। তারপর আমরা বিভিন্ন মাসে, প্রতি মাসে বা 1.5 মাস অন্তর আমরা মক টেস্ট নেওয়ার চেষ্টা করব। তো সেইগুলো তোমাদের অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, তারপরেই কিন্তু তোমার এমসিকিউ এর নম্বরটা অবশ্যই বেশি করা সম্ভব হবে। ঠিক আছে, তো সেখানে দ্বিমেরু প্রক্রিয়া দ্বারা শিক্ষক আর শিক্ষার্থীর দুজনের পারস্পরিক মিথস্ক্রিয়া করতে হবে, তারপরেই কিন্তু হবে হচ্ছে কি শিক্ষা একটা দ্বিমেরু প্রক্রিয়া হবে। একটা মনে করো আমি সেখানে স্কুলে যখন পড়াশোনা করছি তখন আমার শিক্ষক আমাকে শেখাচ্ছেন, আমি শিক্ষকের সঙ্গে কথোপকথন চালাচ্ছি, এই যে একটা মিথস্ক্রিয়া চলছে, শিক্ষক আমাদের কিছু কাজ দিচ্ছেন, আমরা বাড়ির থেকে করে নিয়ে আসছি বা শ্রেণীতে বসে আমরা করছি, প্র্যাকটিস করছি, সেইগুলোর মাধ্যমে শিক্ষাটা হচ্ছে। যখন আমি একটা দর্জির কাজ করতে গেছি, ইলেকট্রিকের কাজ করতে গেছি, শিখতে গেছি, গ্রিলের কাজ শিখতে গেছি, বিভিন্ন যে পেশাগত কাজ রয়েছে, কম্পিউটার শিখতে গেছি, তখন যিনি আমার প্রশিক্ষক, আমাকে যিনি শেখাচ্ছেন, তিনি কিন্তু আমার শিক্ষক। তখন আমার মা আমাকে কোনো একটা লেসন সম্পর্কে শেখাচ্ছে, বড়দের সঙ্গে কেমন ব্যবহার করব, কোথায় গেলে কেমনভাবে চলাফেরা করতে হবে, আমি পাহাড়ে ঘুরতে গেছি, একজন গাইড কেমনভাবে শেখাচ্ছে, ট্রেকিংয়ের সময় আমার কীভাবে আমার ফুট মানে কেমনভাবে পা ফেলে ফেলে এগিয়ে যেতে হবে, লাঠির ব্যবহার কেমনভাবে করতে হবে, এই সমস্ত বিষয়গুলো। তাহলে সেখানে কিন্তু তিনি আমার শিক্ষক। আবার আমি আমার একটা স্টুডেন্টের কাছ থেকে হয়তো ইনস্টার কিছু বিষয় শিখছি, তখন কিন্তু সে আমার শিক্ষক। তাহলে সময় ভেদে কিন্তু শিক্ষক শিক্ষার্থীর একটা পরিবর্তন হচ্ছে। কিন্তু সবসময় তুমি দেখো এই যে আমি এতগুলো উদাহরণ দিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক একজন আছে, শিক্ষার্থী একজন আছে, দুজনের একটা মিথস্ক্রিয়া চলছে, তার ফলেই কিন্তু প্রকৃত শিক্ষাটা সম্ভব হচ্ছে, তাই না? তাহলে শিক্ষা হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া, এটা বলেছে মনোবিদ অ্যাডামস। ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি শিক্ষা ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া বা শিক্ষার প্রকৃতি ত্রিমেরু বিশিষ্ট। ঠিক আছে, ত্রিমেরু বা 3টে মেরুর কথা যেই অ্যাডামসন বললেন, সেই 3টে মেরু কি কি তোমরা সবাই জানো অবশ্যই। দেখো, প্রথমে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক আর শিক্ষালয়। স্যার বিদ্যালয় লেখেননি কেন? সব জায়গায় তো বিদ্যালয়ে আমি পড়াশোনা করি তা নয়। প্রথমেই বলেছি শুধুমাত্র বিদ্যালয় আমাদের শেখার জায়গা নয়, তার বাইরে বিভিন্ন জায়গা থেকে আমরা শিখতে পারি, সেটাই হচ্ছে পরিবেশ। আমরা এখন যেই পড়াশোনা করছি, এই আমাদের এখন পরিবেশ কোনটা? অনলাইন যে মাধ্যম, ইন্টারনেট রয়েছে, ইউটিউব রয়েছে বা ফেসবুক আমরা যেখানে দেখছি, সেটাই হচ্ছে আমাদের তখন শিক্ষালয়, আমাদের সেটা বিদ্যালয়। আমার বাড়ি আর যেই পরিবেশটা আমি সৃষ্টি করেছি পড়াশোনার জন্য, সেটাই কিন্তু আমার তখন হচ্ছে আমার শিক্ষালয়। তাহলে কি ত্রিমেরুর মধ্যে কি কি থাকবে? শিক্ষার্থী থাকবে, শিক্ষক থাকবে, আর যে পরিবেশে উপস্থিত থেকে আমি করছি সেটাই আমার শিক্ষালয়।
সেটা বিদ্যালয় হতে পারে, কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, আমার বাড়ি হতে পারে, আমার টিউশন ব্যাচ হতে পারে, আমার ক্লাব হতে পারে, আমার পাড়ার কোনো জায়গা হতে পারে, বিভিন্ন যেখান থেকে আমি যখন যেটা শিখছি তখনই সেইটা হচ্ছে আমার শিক্ষালয়। তাহলে শিক্ষা ত্রিমেরু বিশিষ্ট, অ্যাডামসন বলেছেন। তাহলে ত্রিমেরু কী কী আমরা জেনে নিলাম, শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষালয়, এই তিনটে মেরু। তাহলে এই সংক্রান্ত যত প্রশ্ন আসবে এমসিকিউ যে শিক্ষার তিনটি মেরু হলো, বলে দিয়ে দিল শিক্ষক, শিক্ষার্থী, আর একটা দিয়ে দিল হচ্ছে আমাদের পাঠ্যক্রম। হবে কি? হবে না। যেটাতে আমরা দেখব শিক্ষক আছে, শিক্ষার্থী আছে এবং আছে হচ্ছে আমাদের শিক্ষালয় বা বিদ্যালয়, এটা থাকলে অবশ্যই আমরা সেখানে টিক মারব। এই সম্পর্কে কে বলেছে আরও একবার বলে দিচ্ছি, জে.ই. অ্যাডামসন। ঠিক আছে। তারপরে আমরা দেখছি শিক্ষা হলো সামাজিক সঙ্গতি বিধানের প্রক্রিয়া বা সমাজে অভিযোজনের প্রক্রিয়া। আমি একটা সমাজে কেমন করে তার সঙ্গে সঙ্গতি বিধান করব, সেই সমাজে কেমনভাবে নিজেকে মানিয়ে নেব, সেটা কিন্তু শিক্ষার মাধ্যমেই সম্ভব। এখানে আরেকটা কথা আমরা বলতে পারি যে পরিবর্তনশীল যে সমাজ রয়েছে, আমি ছোটোর থেকে বড় হচ্ছি, আমি আমার সমাজে যাচ্ছি, হয়তো একটা বাচ্চা সে প্রথমে ঘরের মধ্যে থাকছে বেশিরভাগ সময় বা বাড়ির মধ্যে থাকছে, তারপর একটা সময়ের পর সে বাইরে বেরিয়ে যাচ্ছে, পাড়ার লোকজনের সঙ্গে মিশতে শুরু করছে, এই করতে করতে সে বাইরে আরও মোড়ে গেল, স্কুলে গেল, বাইরে গেল, খেলার মাঠে গেল। এই যে আস্তে আস্তে একটা সমাজের পরিবর্তনশীলতার জায়গায় সে যাচ্ছে, সেটা কিন্তু কীভাবে সম্ভব হচ্ছে, তার সঙ্গে সে কেমন করে মানিয়ে নিতে শিখছে, সে হচ্ছে শিক্ষার মাধ্যমে শিখছে। শুধু পুঁথিগত শিক্ষা কিন্তু একদমই নয়, তার বাড়ির লোকজন বলেছে যে বাড়ি ওই লোকটাকে কাকু ডাকবে, আরেকজনকে স্যার বলবে, যেমন যেমন আমার সম্পর্কের লোকজন তাদের সঙ্গে সেইভাবে কথোপকথন করতে বলেছে। কেউ কিছু দিলে অবশ্যই আমাদের জিজ্ঞাসা করবে, বা যে সমস্ত ম্যানার্স আমাদের বাড়ির লোকজন আমাদেরকে শেখায়, তার মধ্যে আমরা সঙ্গতি বিধান করছি। বিভিন্ন সময় ভেদে, অঞ্চল ভেদে সেগুলো আলাদা আলাদা হতে পারে। সেখানে আমরা লোকজনকে তুই বলবো না তুমি বলবো বা কেমন কিছু, এখানে আবার কেউ সিনেমার গান ভেবে পড়ে না, তোকে তুই বলবো না তুমি, ওই রকম ব্যাপার স্যাপার নয়। কিন্তু হচ্ছে কি, আমরা কেমন করে কোন লোকের সঙ্গে ব্যবহার করব, সমাজে কেমনভাবে চলাফেরা করব, এই যে সমাজের সঙ্গে মানিয়ে নেওয়া, এটা কিন্তু একমাত্র সম্ভব শিক্ষার মাধ্যমেই। শিক্ষা তোমাকে প্রকৃত সমাজে সঙ্গতি বিধানের ক্ষেত্রে সাহায্য করবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে শিক্ষা হলো কি, সমাজে সঙ্গতি বিধানের একটা প্রক্রিয়া। তারপরে কি বলছে, শিক্ষা সমাজ পরিবর্তনের হাতিয়ার। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ভালো করে ভেবে দেখো। আমাদের একটা সময় আমাদের সমাজ ব্যবস্থা ইংরেজদের অধীনে ছিল, আমরা ঔপনিবেশিক শাসনের অধীনে ছিলাম। ধীরে ধীরে ভারতবর্ষ স্বাধীন হলো, আমরা গণতান্ত্রিক সমাজের দিকে এলাম। আমরা বললাম এখানে সবার সমান অধিকার, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, তাই না? সমস্ত নাগরিকের সমান অধিকার রয়েছে। আমরা সেই অধিকারগুলো আমাদের সংবিধান অনুযায়ী বা আমাদের দেশের যে রীতিনীতি রয়েছে, আইনগুলো রয়েছে, সেই অনুযায়ী আমরা পেয়ে থাকি। তাহলে এই যে সমাজটা পরিবর্তন হয়েছে কিভাবে, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক পরিবর্তন। এই গণতান্ত্রিক যে শিক্ষা, এই সংক্রান্ত আলোচনা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আমরা পোস্ট করব, তোমরা অবশ্যই দেখে নেবে। সেটা তোমাদের যদিও চ্যাপ্টারের অংশ নয়, আবার কিছুটাও আছে, আমাদের ভারতীয় দর্শন যখন পড়বো তখন দেখতে পাবো। তো সেখানে কিন্তু আমরা এই গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার যে মূল কোথা থেকে উঠে এলো সেইগুলো সম্পর্কে আলোচনা করব। অবশ্যই তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, সেখানে আমরা কি বললাম, শিক্ষা হচ্ছে সামাজিক পরিবর্তন। শিক্ষার মাধ্যমে কিন্তু সমাজের পরিবর্তন সম্ভব। আবার সমাজ যখন পরিবর্তন হবে তখন শিক্ষারও একটা পরিবর্তন হয়, যে আমাদের প্রথাগত শিক্ষা সেটা পরিবর্তন হয়। তুমি যদি আমাদের হচ্ছে কোরিয়ার যে শাসন ব্যবস্থা যদি তুমি দেখো, সেখানে যে স্বৈরতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা, সেখানকার শিক্ষা যেমন, আমার ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কিন্তু তার বিপরীত। এখানে প্রধানত শেখানো হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে আমরা সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, যা কিছু ভেদাভেদ থাকুক আমাদের মধ্যে, আমরা সবাই সমান, সবাই আমার ভাই, আমার নিজের লোকজন, সবাই আমরা সমানভাবে ভারতবর্ষে থাকতে পারি। স্বৈরতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সেখানে কিন্তু রাজা, তার যে লোকজন, তাদেরকে একটা অন্য সম্মানের চোখে দেখা হচ্ছে, তাদের প্রতি একটা আমাদেরকে জোর করে, একটা জোরপূর্বক তাদের মানে তাদের প্রতি আমার সম্মান দেখাতে হচ্ছে আমাদের, তাই না? তাহলে যে সমাজটাকে পরিবর্তন করতে পারি আমি কিসের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। সেটা বিভিন্নভাবে আমি পরিবর্তন করতে পারি। সমাজের যদি বাজে কিছু চিন্তাভাবনা থাকে, আমার বিদ্যাসাগর বলো, রাজা রামমোহন বলো, স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, ডিরোজিও, সবাই যে আমাদের সমাজ সংস্কার করেছে, কিভাবে করেছে আমাদের সমাজটা সংস্কার, এই শিক্ষার মাধ্যমে। মানুষের কাছে প্রকৃত তথ্য তারা তুলে ধরেছে। প্রথমে হয়তো লোকজন তাদেরকে খারাপ বলেছে, কিন্তু পরবর্তীকালে লোকজন বুঝতে পেরেছে যে না, তিনি আমাদের যে সমস্ত বিষয়টা শেখাচ্ছেন সেটাই প্রকৃত বিষয়। এই শিক্ষার মাধ্যমেই বা এডুকেশনের মাধ্যমেই সমাজ পরিবর্তন সম্ভব। এডুকেশনকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা হয়। এডুকেশন ইজ এ ওয়েপন, একটা হচ্ছে হাতিয়ার, যে কিনা ওই সমাজটাকে পরিবর্তন করতে পারে। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তাহলে শিক্ষার প্রকৃতি কি, সমাজের পরিবর্তন করা,
প্রকৃত উন্নতির দিকে নিয়ে যাওয়া। তুমি দেখো এখন বর্তমানে আইসিটির যে উন্নতি হয়েছে, আমাদের ইন্টারনেট পরিষেবার যে উন্নতি হয়েছে, আমাদের অনলাইন মাধ্যমগুলোর যে পরিণতি হয়েছে, এআই এসেছে আমাদের, এগুলো শিক্ষার মাধ্যমেই সম্ভব হয়েছে। আমরা সমাজটাকে ধীরে 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 উন্নতির দিকে নিয়ে যাচ্ছি, আমরা নিয়ে যেতে চাইছি। তো সেই কি বললাম, তাহলে সমাজ পরিবর্তনের হাতিয়ার হচ্ছে শিক্ষা। ঠিক আছে, তারপর বলা হচ্ছে শিক্ষা লক্ষ্য নির্ভর প্রক্রিয়া। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা তুমি দেখো কাজের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। আমি এখন তোমাদের পড়াচ্ছি এখানে বা তোমাদের সঙ্গে আলোচনা করছি, সেটা কি জন্য? যাতে আমার ভাই বোনরা এডুকেশন বিষয় সম্পর্কে তাদের কাছে সহজ হয়, এডুকেশন বিষয়টা তারা বুঝতে পারে, পরীক্ষায় নম্বর পেতে পারে, এবং সেই যে এডুকেশনের যে আমাদের জ্ঞান রয়েছে সেটা বাস্তব জীবনে কাজে লাগাতে পারে, নিজেদের উন্নতির জন্য কাজে লাগাতে পারে। সেই জন্য তোমরাই যে ভিডিওটা দেখছো, কেন দেখছো? যাতে তোমাদের পাঠ্যক্রমের যে বিষয় রয়েছে সেটা সম্পর্কে জানা, তার সঙ্গে সঙ্গে নিজেদের উন্নতি করা। তো প্রত্যেকটা এরকম কাজের উন্নতি রয়েছে বা লক্ষ্য রয়েছে। তো শিক্ষার ওই রকম লক্ষ্য নির্দিষ্ট রয়েছে। আরও ছোটো ছোটো করে বলতে গেলে, আমি যে সমস্ত বিষয় আমি নির্দিষ্ট করে শিখতে যাচ্ছি তার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। আমি একটা লোকের কাছে গেলাম একটা গ্রিলের কাজ শিখতে, কম্পিউটার শিখতে, স্পোকেন ইংলিশ শিখতে। তো এটার নির্দিষ্ট লক্ষ্য। আর সবচেয়ে বড় যেটা শিক্ষার লক্ষ্য, সেটা কি? আমার অন্তরাত্মার বিকাশ ঘটানো, আমার নিজের মধ্যে একটা শান্তি নিয়ে আসা, নিজেকে মুক্ত করা, নির্বাণ লাভ করা, এই সমস্ত বিষয়। মানে শিক্ষার মাধ্যমে নিজে ভালো থাকা আর পারিপার্শ্বিক সমাজকে ভালো রাখা, এটা কিন্তু প্রকৃত লক্ষ্য শিক্ষার। আর তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো তো অনেক লক্ষ্য রয়েছে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি শিক্ষা একটা কর্মপ্রণালী, সেই কর্মপ্রণালীর নির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে। তারপর আমরা আলোচনা করব শিক্ষা হলো গতিশীল ও ধারাবাহিক প্রক্রিয়া। এটা তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। শিক্ষা কিন্তু কখনোই থেমে থাকে না, কখনোই থেমে থাকে না। নদীর স্রোতের মতো, সমুদ্রের স্রোতের মতো, মহাসাগরের স্রোতের মতো সবসময় বহমান, কখনো থেমে থাকে না। বাতাসের মতো সবসময় বহমান। শিক্ষা চিরস্রোতময় বয়ে চলেছে। সেই আদিম যুগ থেকে, যখন থেকে আমরা বানর থেকে, বানর জাতীয় প্রজাতি থেকে আমরা ধীরে ধীরে মানুষ হলাম, সেই মানুষ থেকে বর্তমানে যে উন্নত মানুষ আমরা হোমো স্যাপিয়েন্সে এসেছি, আরও আমরা উন্নততর হতে চলেছি ধীরে ধীরে। সেটা কিসের মাধ্যমে হয়েছে? শিক্ষা। সেই যে একটা সুন্দর একটা ধারা বহমান, সেগুলো বিভিন্ন সময় আমাদের শিক্ষাবিদরা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে পশু থেকে শুরু করে নিয়ে বর্তমান যে উন্নত মানুষ, সেই মানুষের মধ্যে একটা শিক্ষার চিরস্রোত বহমান, আমাদের প্রজন্মের পর প্রজন্ম সেটা কিন্তু বয়ে চলেছে। আমার একজন বিখ্যাত শিক্ষক রয়েছেন যার নাম ডক্টর সুবীর নাগ। তিনি সবসময় বলে থাকেন যে শিক্ষা হলো একটা রিলে রেসের মতো। তোমরা দেখেছো লাঠি নিয়ে প্রথম দুজন বা একজন দৌড়োয়, বা প্রত্যেক দলের একজন করে তারা দৌড়তে শুরু করে। কিছুটা দূরে আরেকজন রেডি থাকে, তার হাতে আবার সেই লাঠিটা দিয়ে দেওয়া হয়, রিলেটা দিয়ে দেওয়া হয়, দিলে সে আবার কিছুক্ষণ নিয়ে যায়, আরেকজন নিয়ে যায়, নিয়ে গিয়ে ফিনিশিং পয়েন্টে কিন্তু যায় সে। এইভাবেই আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম রয়েছে তারা কিন্তু আমাদের হাতে সেই লাঠিটা দিয়ে দিচ্ছে, আমাদের সেই শিক্ষাটা আমাদের মধ্যে দান করছে। সেইটা নিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মে দিচ্ছি, আবার সেখান থেকে আমাদের পরবর্তী প্রজন্ম তারা নিয়ে যাবে। এইভাবে কিন্তু শিক্ষার একটা স্রোত বহমান থাকবে। সারা পৃথিবী যতদিন থাকবে শিক্ষার স্রোত ততদিন থাকবে। তাহলে অবশ্যই শিক্ষা হলো গতিশীল প্রক্রিয়া আর একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই ধারাবাহিক ওয়ার্ডটা তোমরা ভালো করে ভেবে দেখো। শিক্ষা পর 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 স্টেপ অনুযায়ী শিখছি। আমি ছোটোবেলায় যা শিখেছি তার থেকে বর্তমানে কঠিন জিনিসগুলো শিখছি। আমরা এখন যে সমস্ত জিনিস শিখছি আমরা তো সেগুলো ছোটো বাচ্চাদের শেখাতে পারি না। একদম ছোটো বাচ্চা দিলে কি পারবে? তাহলে ধারাবাহিক একটা স্টেপের পর এক্সট্রা স্টেপভাবে আমাকে উঠতে হবে। পর 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 ধাপে 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 আমাকে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারছি কি শিক্ষা হলো গতিশীল ও ধারাবাহিক প্রক্রিয়া। তারপর বলা হচ্ছে কি শিক্ষা হলো অভিজ্ঞতার উন্নয়ন। আমি বর্তমানে যেটা শিখছি সেটা আমার মধ্যে সঞ্চয় হয়ে থাকছে, আরও কিছু শিখবো, সেই অভিজ্ঞতাটা আরও বৃদ্ধি পাবে। এইভাবে 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 বেড়ে বেড়ে যাচ্ছে। এটাকে স্কিমা বলা হয় একটা কিছু আমাদের ওয়ার্ডে, সাইকোলজিক্যাল ওয়ার্ডে। সেটা পরবর্তীকালে আমরা পড়াশোনা করব। তাহলে কী বলা হচ্ছে এখানে? শিক্ষা হলো অভিজ্ঞতার উন্নয়ন। আমার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটা আমি ধীরে 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 উন্নতি সাধন করছি। এটাই হচ্ছে আমার প্রকৃত শিক্ষা। তাহলে শিক্ষার প্রকৃতিতে আমরা কী কী আলোচনা করব? অবশ্যই সবাই একবার দেখে নেওয়ার একবার। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, সারা জীবন ধরে চলতে থাকছে। তারপর শিক্ষা হলো সার্বিক বিকাশের প্রক্রিয়া। শিক্ষা একটা দ্বিমুখী প্রক্রিয়া। শিক্ষক আর শিক্ষার্থী অবশ্যই মনে রাখতে হবে। শিক্ষা হলো একটা ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, যার তিনটে মেরু রয়েছে: শিক্ষক, শিক্ষার্থী বা শিক্ষালয়। বা আমরা প্রথমে বলবো শিক্ষার্থী, শিক্ষক আর শিক্ষালয়, কারণ বর্তমান দিনে শিক্ষার্থীকেই শিক্ষা জগতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাকে কিন্তু শিক্ষার কেন্দ্রে রাখা হচ্ছে, তাই না? তারপরে কি করব আমরা? শিক্ষা হলো আচরণের পুনর্গঠন। আমার যে সমস্ত আচরণ আমি করছি সেই আচরণের পুনর্গঠন, আচরণগুলো ঠিক করতে হবে আমাদের। কিসের মাধ্যমে ঠিক সম্ভব? শিক্ষার মাধ্যমে সম্ভব। তারপরে কি বলছে? শিক্ষা হলো সামাজিক সঙ্গতি বিধানের প্রক্রিয়া।
তারপরেই কিন্তু বলা হচ্ছে শিক্ষা হলো সমাজ পরিবর্তনের হাতিয়ার। এই সংক্রান্ত নেলসন ম্যান্ডেলা খুব ভালোভাবে বলেছিলেন যে সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে প্রকৃত শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে, তাই না? তো সেখানে আমরা কী হচ্ছে, শিক্ষার লক্ষ্য হলো, শিক্ষা হলো একটা লক্ষ্য নির্ভর প্রক্রিয়া, শিক্ষা গতিশীল ও ধারাবাহিক প্রক্রিয়া, আর শিক্ষা হচ্ছে অভিজ্ঞতার উন্নয়ন। এছাড়াও আমরা বলতে পারি শিক্ষা হচ্ছে প্রকৃত মানুষ গড়ার একটা প্রক্রিয়া। তারপর এরপর আমরা আলোচনা করে নেব শিক্ষার পরিধি সম্পর্কে। আর যে পরিধি বা স্কোপ অফ এডুকেশন, সেটা আলোচনা করতে গেলে দেখো, ভালো করে ভেবে দেখো, শিক্ষার একটা জীবনব্যাপী প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটছে। তো আধুনিক শিক্ষা কতদূর বিস্তৃত, তার যে প্রকৃতি বাউন্ডারি কতদূর রয়েছে, তার পরিধিটা কতদূর বিস্তৃত রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের এই কতকগুলো বিষয় সম্পর্কে জানতে হবে যে আধুনিক শিক্ষাটা কতদূর তার পরিধি, সে কোন কোন বিষয়ের সঙ্গে তার মিথস্ক্রিয়া ঘটছে, কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, সেগুলো দেখব। প্রথমে দেখছি শিক্ষা দর্শন বা এডুকেশনাল ফিলোসফি। বলা হয়ে থাকে যে এডুকেশন আর ফিলোসফি এই দুটো হলো একই মুদ্রার দুটি দিক। আবার অনেক ক্ষেত্রে শিক্ষাবিদরা বলে থাকেন যে এডুকেশন আর ফিলোসফির সম্পর্ক হলো ফুল আর তার যে সুবাস রয়েছে, যার যে সুগন্ধ রয়েছে, তার মতন সম্পর্কে সম্পর্কিত। মানে একটা যদি ফুল হয় আর একটা হলো তার সুবাস। বিভিন্ন দেশের যে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়, শিক্ষার যে উদ্দেশ্য নির্ধারণ করা হয়, তার যে পাঠ্যক্রম নির্ধারণ করা হয়, সেটা কিসের ওপর ভিত্তি করে করা হয়? ফিলোসফির ওপর ভিত্তি করে করা হয়। এই ফিলোসফি, এডুকেশন, এগুলো হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি এরা সাবজেক্ট। এরা একে অপরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত একটা সাবজেক্ট বলা যায়। আমরা হচ্ছে দর্শন সম্পর্কে তোমরা নিশ্চয়ই বিস্তারিত জানবে বা একটা আলাদা তোমাদের সাবজেক্ট রয়েছে, সেটা তোমরা পড়বে। তার প্রকৃত অর্থ আমরা কি দেখছি, যে জ্ঞানের প্রতি যে আমার ভালোবাসা, জ্ঞানের প্রতি যে আমার দৃষ্টিভঙ্গি, সেটাই। আর জ্ঞান মানেই কিন্তু শিক্ষা, তাই না? তাহলে দর্শন আর ফিলোসফি বা দর্শন আর এডুকেশন, মানে শিক্ষা এবং দর্শন, এরা দুজন কিন্তু ভীষণভাবে সম্পর্কিত। বিস্তারিত আমরা অবশ্যই জানবো, কিন্তু এখানে আমাদের যতটুকু বিষয় জানার সেটা হলো যে বর্তমান দিনে শিক্ষা ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? দর্শন দ্বারা। বা বর্তমান দিনে শুধু বলবো না, একদম প্রাচীনকাল থেকে নিয়ন্ত্রিত হয়ে আসছে দর্শন দ্বারা। আর দর্শন আবার কিন্তু তুমি কোন দৃষ্টিভঙ্গিতে কোন বিষয়টা দেখবে, জ্ঞান কেমনভাবে আরোহণ করবে, সেটা কিন্তু শিক্ষার সঙ্গে জড়িত। অর্থাৎ হচ্ছে ফিলোসফি আর এডুকেশন, এরা দুজন কি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কে যুক্ত। বলা হয়ে থাকে দুটো দিক, একই মুদ্রার দুটো দিক। বোঝা গেল তাহলে শিক্ষা দর্শনটা কি জিনিস। তারপরে কি আছে শিক্ষা মনোবিদ্যা, এডুকেশনাল সাইকোলজি। এই এডুকেশন বিষয়ের মধ্যে সবচেয়ে মজার যে পার্ট রয়েছে সেটা কিন্তু রয়েছে সাইকোলজি। শিক্ষাবিদ রুশো তিনি বলেছেন, এ চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার ইজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ। একটা শিশু হলো একটা বইয়ের মতো, একটা শিক্ষকের কাজ হচ্ছে তার প্রতিটা পৃষ্ঠা ধরে ধরে পড়া। এটা একটা কি সুন্দর একটা উক্তি দেখো। এর মাধ্যমে আমার বোঝাতে চাইছে যে একটা শিশু সম্পর্কে একটা শিক্ষককে পুরোপুরি জানতে হবে। তার প্রত্যেকটা যে অধ্যায় রয়েছে, শুধু ভালো অধ্যায়গুলো নয়, তার সঙ্গে সঙ্গে খারাপ অধ্যায়গুলো, সে কি চায়, সেই যে তার মন কি চাইছে, স্টুডেন্টটার সাইকোলজি কি বলতে চাইছে, সেটা আমাকে জানতে হবে। তার বাড়ির কোনো সমস্যা আছে, তার দৈহিক কোনো সমস্যা আছে, তার মানসিক কোনো সমস্যা আছে কি, তার কতটুকু চাহিদা রয়েছে, সে কোন কোন বিষয় সম্পর্কে জানতে চায়। শুধু পড়ার বইয়ের মধ্যে আমাকে থাকলে চলবে না, ওই শিশুটার সম্পূর্ণ সাইকোলজি আমাকে জানতে হবে। শুধুমাত্র একটা শিশু নয়, শ্রেণীতে উপস্থিত যতগুলো শিশু রয়েছে প্রত্যেকটা শিশুর প্রত্যেকটা অধ্যায় আমাকে জানতে হবে। তারপরেই কিন্তু প্রকৃত জ্ঞান লাভ করা সম্ভব বা জ্ঞানের চর্চা করা সম্ভব। তাহলে সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি বলতে একজনের মন সম্পর্কে, তার আচরণ সম্পর্কে আমাকে জানতে হবে, বুঝতে হবে দেখে যে কোন ক্লাসের শিশুরা কেমন আচরণ করে, বা ইন্ডিভিজুয়াল আমার একজন শিশু আমার উপস্থিত আমার শ্রেণীকক্ষে বা আমার সঙ্গে সম্পর্কিত বা আমার জ্ঞান চর্চার সঙ্গে সম্পর্কিত, জ্ঞানমূলক আলোচনার সঙ্গে সম্পর্কিত সেই সমস্ত শিশুদের চাহিদা সম্পর্কে জানতে হবে। সেটা নানা রকমের চাহিদা হতে পারে, দৈহিক চাহিদা হতে পারে, সামাজিক চাহিদা হতে পারে, প্রাক্ষবিক চাহিদা হতে পারে, মানসিক চাহিদা হতে পারে। তার যা যা চাহিদা রয়েছে, নির্দিষ্ট বয়সের পর যে যৌন চাহিদা রয়েছে, সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, সেইগুলো তাদের সঙ্গে ওপেনভাবে আলোচনা করতে হবে, যাতে কিনা আমাদের ভবিষ্যৎ উন্নত সমাজ ব্যবস্থা আমরা পেতে পারি। এখানে একটা কথা ছোট করে বলে রাখবো, এই যে যৌন শিক্ষার ব্যাপারটা আমি বললাম, এটা আমাদের কাছে অনেকটা লুকানোর ব্যাপার, আমরা লজ্জা পাই বা আমরা কারোর সঙ্গে আলোচনা করতে ভয় পাই, কিন্তু একদম না, এটা আমাদের ওপেনভাবে আলোচনা করা দরকার।
আমাদের শিক্ষকদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে, আমার পারিপার্শ্বিক আমার বাবা মায়ের সঙ্গে আলোচনা করা দরকার। তারপরেই কিন্তু আমরা উন্নতর সমাজ গঠন করতে পারবো। সেখানে আমরা নারীদের সুরক্ষা দিতে পারবো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাগরিককে আমরা সুরক্ষা দিতে পারবো। তাহলে আমরা কী বললাম, শিক্ষা মনোবিদ্যায় আমরা আলোচনা করবো একজন শিশু বা শিক্ষক সে কতটুকু কী বিষয় জানতে চাইছে, তার যে চাহিদা রয়েছে সেইগুলো সম্পর্কে। তাহলে আমরা শিক্ষা মনোবিদ্যায় কী আলোচনা করব, সেটা শিশুর চাহিদা, ক্ষমতা, প্রবণতা সম্পর্কে আলোচনা করব। এই সমস্ত বিষয় তার মনোবিজ্ঞানের একটা প্রয়োগমূলক শাখা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। তারপরে আমরা দেখছি শিক্ষা সমাজতত্ত্ব, এডুকেশনাল সোশিওলজি। দেখেন সমাজ একটা পরিবর্তন। আমরা আদিম যুগে যে সমাজ ব্যবস্থা দেখেছি, বর্তমান সমাজ তার থেকে অনেক বেশি জটিল। বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমাজের ভাগ রয়েছে। তাহলে সেই সমাজে আমার পরিবর্তনশীল সমাজে বা শুধুমাত্র সমাজে আমাদেরকে কী করতে, সঙ্গতি বিধানের ক্ষেত্রে শিক্ষা লাগবে। আবার হচ্ছে সমাজ গঠনের ক্ষেত্রে শিক্ষা প্রয়োজন হবে। আবার শিক্ষা ব্যবস্থাটা কেমন করে চলবে সেটা সমাজের উপর নির্ভরশীল। তাহলে এই যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এডুকেশনের যে আমরা অংশে, সেটাকে আমরা বলবো কি, শিক্ষা সমাজতত্ত্ব। তারপর আমরা দেখতে পাচ্ছি এডুকেশনাল যে আমার প্রযুক্তিবিদ্যা রয়েছে, তাই না, টেকনোলজি, এডুকেশনাল টেকনোলজি বলবো। তো সেখানে আমরা কি আলোচনা করতে, বর্তমান দিনে কিন্তু প্রযুক্তির আমরা দেখতে পাচ্ছি একটা ভীষণ পরিমাণে চারদিকে রমরমা হয়ে রয়েছে। আমি সকালবেলা উঠছি, সেই ঘুম থেকে ওঠার পর দিয়ে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার টেকনোলজি ব্যবহার করতে হচ্ছে, বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করতে হচ্ছে। এটা আমার অস্বীকার করার একদম কোনো জায়গা নেই। আমরা এই বর্তমানে যে আমাদের মধ্যে যে কথোপকথন, আমাদের সঙ্গে মানে তোমাদের বা তোমাদের সঙ্গে আমার যে কথোপকথন বা আমাদের যে কথোপকথন, সেটা কিন্তু দেখো প্রযুক্তির মাধ্যমেই ঘটছে। তাহলে প্রযুক্তিকে অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। প্রযুক্তি অবশ্যই দরকার উন্নত সমাজ ব্যবস্থার ক্ষেত্রে, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, প্রযুক্তির যথাযথ ব্যবহার করতে হবে। কোনো খারাপ ক্ষেত্রে আমরা এটার ব্যবহার না করার চেষ্টা করব। যাক, সেটা আমি পরে কথা বলবো আমরা ওটা নিয়ে। তাহলে শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে আমরা কি বলছি, যে এডুকেশনাল টেকনোলজি যেটা রয়েছে, যেখানে আমরা বিভিন্ন প্রযুক্তির ব্যবহার নিয়ে কথা বলছি। আবার শিক্ষায় যে প্রযুক্তিবিদ্যার ব্যবহার রয়েছে, এই যে আমরা বর্তমানে এই লার্নিং, ওপেন লার্নিং যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে এই কিছু শিক্ষা সংক্রান্ত আলোচনা করছি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, বা শিক্ষাক্ষেত্রে শিক্ষাটাকে কেমনভাবে মনোগ্রাহী করে তোলা যায় ছেলে মেয়েদের কাছে, বা কেমনভাবে আমরা ব্লেন্ডেড মোডে পড়াশোনা করতে পারবো। ভবিষ্যতে আমরা প্রযুক্তির উন্নতির মাধ্যমে বিভিন্ন গ্রহ উপগ্রহে কেমনভাবে পৌঁছে যেতে পারবো, সমস্ত সবার কাছে আমরা স্বাস্থ্য পরিষেবা, খাবারের পরিষেবা থেকে শুরু করে যাবতীয় সব কিছু সমানভাবে পৌঁছে দিতে পারবো। তার জন্য কিন্তু দরকার আমাদের প্রযুক্তির দরকার, এডুকেশনাল যে টেকনোলজি সেটার দরকার, আইসিটির দরকার। তো সেই ক্ষেত্রে সে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব শিক্ষার কোন শাখায়, সেটা হলো শিক্ষা প্রযুক্তিবিদ্যা। তো সেখানে আমাদের তাহলে কি শিক্ষা প্রযুক্তির বিদ্যার মাধ্যমে কিন্তু শিক্ষাকে মনোগ্রাহী করা হয়েছে। ভালো করে একটা বিষয় ভেবে দেখো, গতানুগতিক পড়ানোর থেকে আমি যদি তোমাকে হচ্ছে এই যে আমাদের যে হাতে টেকনোলজি রয়েছে, বা প্রজেক্টরের মাধ্যমে, বা আমরা হচ্ছে ডিজিটাল বোর্ডের মাধ্যমে যদি পড়াশোনাটা করি, বা কোনো সায়েন্টিফিক বিষয় যদি আমরা 3D মাধ্যমে যদি দেখে সেটা পড়ি, কতটা আমাদের কাছে ভালো লাগবে, একটা আকর্ষণীয় বিষয় হয়ে তুলবে, পড়াশোনার প্রতি আমাদের আগ্রহী করে তুলবে। তাহলে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কিন্তু সেই যে ব্যবহারগুলো আমরা দেখব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার যে ইতিহাস রয়েছে, হিস্ট্রি অফ এডুকেশন, ভালো করে দেখো, সেই প্রাচীনকালের যুগ থেকে ধীরে ধীরে শিক্ষার যে উন্নতি ঘটছে, তখন আমরা যেভাবে শিখতাম তার থেকে এখন অনেক উন্নততর মাধ্যমে শিখছি আমরা। আমাদের পাঠ্যক্রমের পরিবর্তন হয়েছে, লক্ষ্যের পরিবর্তন হয়েছে, পাঠ্যপুস্তকের পরিবর্তন হয়েছে। পুরানো দিনে তুমি দেখো পুঁথির মাধ্যমে পড়াশোনা করা হচ্ছে, সেখানে তাল পাতা ওই ধরনের কিছু পাতা শুকিয়ে সেটাকে আবার জলে ভিজিয়ে মাটির তলায় রেখে দিয়ে সেটা একটু শক্ত করে নিয়ে তার উপরে আমাদের বাঁশের কঞ্চি বা কাঠের কিছু দিয়ে আমাদের কালি তৈরি করে লেখা হচ্ছে। তোমরা এই নিয়ে অনেক পড়াশোনা করেছো এর আগে, বাংলা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, কালি কলমের ইতিহাস যেটা রয়েছে সেইখানে আমরা দেখেছি। তো সেইখানে আমরা এইটার মাধ্যমে বুঝছি যে শিক্ষার যে একটা নির্দিষ্ট ইতিহাস রয়েছে, সেই প্রাচীন যুগ থেকে বা পৃথিবীর আদি লগ্ন থেকে পরপর দেখো, শুধু মানুষের মধ্যে না, প্রতিটা প্রাণীর মধ্যে একটা চেঞ্জ এসছে। সেটা কিসের মাধ্যমে, সেটা তারা শিখেছে তার মাধ্যমে। তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যেখানে আলোচনা করছি শিক্ষার, সেটা হচ্ছে শিক্ষার মানে ইতিহাস। শিক্ষার ইতিহাসের ওপর কিন্তু নির্ভর করেই বর্তমান শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, আর বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তার উপর উন্নতি করে আমাদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার উন্নতি সম্ভব হবে অবশ্যই। তার সঙ্গে রয়েছে আমাদের শিক্ষা প্রশাসন বা এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। প্রত্যেকটা শিক্ষামূলক যে স্ট্রাকচার রয়েছে তাই সেখানে তুমি প্রশাসন দেখতে পাবে। সেই প্রশাসন, শিক্ষা প্রশাসন নিয়ে আমরা আলোচনা করছি শিক্ষার যে ধারায়,
সেটা হচ্ছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। বহু কর্মী রয়েছেন, বহু শিক্ষক রয়েছেন, অশিক্ষক কর্মী রয়েছেন, আমাদের এসআই রয়েছেন, ডিআই রয়েছেন, আরও আমাদের উচ্চ পদস্থ যে সমস্ত শিক্ষা জগতের সঙ্গে যে সমস্ত যুক্ত ব্যক্তি রয়েছেন, এই টোটাল স্ট্রাকচারটাকেই কিন্তু আমরা বলছি শিক্ষা প্রশাসন। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত, একটা কেন্দ্র স্তরের শিক্ষা ব্যবস্থা, একটা রাজ্য স্তরের শিক্ষা ব্যবস্থা, এই দুটোরই কিন্তু শিক্ষা প্রশাসনের আলাদা আলাদা স্ট্রাকচার রয়েছে। তো শিক্ষা প্রশাসন কেমনভাবে উন্নতর করব, শিক্ষা প্রশাসন কেমনভাবে চলবে, কোন ধারাতে চলবে, গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে না স্বৈরতান্ত্রিক পদ্ধতি চলবে না মিক্সড মেথডে চলবে, কিভাবে চলবে, সেই সমস্ত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু হচ্ছে শিক্ষা প্রশাসন। এই শিক্ষা প্রশাসন সম্পর্কিত আমি একটা কোর্সের সঙ্গে অবশ্যই এখন যুক্ত রয়েছি। আমার নিজের কলেজ যেটা সত্যপ্রিয় রায় কলেজ অফ এডুকেশন, সেখানে আমি পড়াশোনা করছি পিজিডিএম, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন এডুকেশনাল ম্যানেজমেন্ট। সেখানে শিক্ষা প্রশাসন সম্পর্কে বিভিন্ন বিষয় জানা হয়। তোমরা যখন বড় হবে বা তোমাদের যে সমস্ত দাদা দিদিরা রয়েছে তারা চাইলে এই কোর্সটা অবশ্যই করতে পারে। সেখানে ভীষণভাবে ধরে ধরে শেখানো হয় শিক্ষা প্রশাসনকে আমরা কেমনভাবে কার্যকরী প্রশাসনে রূপান্তরিত করতে পারবো, শিক্ষাকে কেমন করে আমরা উন্নতর করতে পারবো, আমার একটা প্রতিষ্ঠান কীভাবে পরিচালনা করতে হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু এই শিক্ষা প্রশাসন বা এডুকেশনাল যে ম্যানেজমেন্ট রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তার মাধ্যমে কিন্তু আমরা শিখবো। সেটাই হচ্ছে শিক্ষার একটা ধারা। তারপরে কিন্তু বলা হয়েছে বিশেষ ধর্মী শিক্ষা। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান দিনের। যে সমস্ত আমার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে, শিক্ষার্থী রয়েছে, গিফটেড চাইল্ড যারা রয়েছে, স্পেশাল এডুকেশন তাদেরকে দিতে হবে। সেই জন্য বিশেষ ধর্মী শিক্ষা হলো শিক্ষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা, একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ একটা পরিধি বলবো আমি। সেখানে আমাকে দেখতে হবে যে প্রতিটা শিশু তার যে দিক থেকে সমস্যা থাক, মানসিক কিছু প্রবলেম থাকুক, শারীরিক থাকুক, যেদিকে যা কিছু সমস্যা থাকুক, তাকে আমাকে প্রকৃত শিক্ষাটা দিতে হবে। এই বিশেষ ধর্মী যে সমস্ত আমাদের ভাই বোন রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে শিক্ষার যে আয়োজন সেটা কিন্তু আমরা আলোচনা করব শিক্ষার বিশেষ ধর্মী শিক্ষা যেটা সেই ক্ষেত্রে। তারপরে রয়েছে কিন্তু গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, নির্দেশনা এবং পরামর্শ দান। এটা সম্পর্কেও বিভিন্নভাবে পড়াশোনা করা যায়। আমরা প্রচুর এইটা সম্পর্কে পড়াশোনা করি। পিজিডিজিসি বলে আমি একটা কোর্স করেছি আমার কলেজ থেকেই। সেখানে কিন্তু এই বিশেষ ধর্মী যে শিশু রয়েছে সেই সম্পর্কে এবং হচ্ছে নির্দেশনা ও পরামর্শ দান সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আমাদেরকে শেখানো হয়েছে। বর্তমান দিনে দেখো এই যে আমাদের একটা কি বলবো সমাজ ব্যবস্থাটা এমন একটা জায়গায় আমরা চলে এসেছি, সেখানে দেখা যাচ্ছে আমাদের শিশুরা, আমাদের পারিপার্শ্বিক যে আমাদের দাদা দিদিরা রয়েছে, আমাদের বাবা মারা রয়েছে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু একটা সমস্যা রয়েছে। আমরা প্রত্যেকেই অল্প বয়সে ডিপ্রেশনের মধ্যে ভুগছি। তো সেই ডিপ্রেশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাগুলোকে আমাদের ওভারকাম করতে হবে, সেই সমস্যাগুলোকে পেরিয়ে আমার নির্দিষ্ট জয়ের লক্ষ্যে পৌঁছাতে হবে। সেই জন্য প্রত্যেকটা শিক্ষককে এবং প্রত্যেকটা মানুষকেই বলবো গুড কাউন্সিলর হতে হবে, গাইড হতে হবে, পথ প্রদর্শক হতে হবে। কারণ আমরা শুধু নিজে বাঁচলে চলবে না, নিজে ভালো থাকলে চলবে না, সঙ্গে সঙ্গে আমার সমাজকে ভালো রাখতে হবে। আমি যদি কিছুজন মানুষকে ভালো রাখার চেষ্টা করি তাহলে অবশ্যই আমি ভালো থাকতে পারবো। নির্দেশনা এবং পরামর্শদান, যার ইংরাজি হচ্ছে গাইডেন্স এবং কাউন্সিলিং, তার মাধ্যমে বলা হচ্ছে একজন শিক্ষক হবেন প্রকৃত গাইড। প্রথমেও বলা হয়েছিল শিক্ষকের যেখানে ক্যারেক্টারিস্টিক রয়েছে, শিক্ষক হলেন কি ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, বন্ধু, দার্শনিক আর পথ প্রদর্শক। ঠিক তেমনই তিনি নির্দেশনা দান করবেন, তিনি গাইডেন্স দেবেন ছেলে মেয়েদের যে এই জায়গায় গেলে তুমি এই করতে পারো। একটা শ্রেণীকক্ষে অনেকগুলো শিশুর সামনে, অনেকগুলো শিক্ষার্থীর সামনে আমি যে সমস্ত নির্দেশনা দান করব সেটাই কিন্তু হচ্ছে আমার গাইডেন্স। যে সমস্ত বিষয়গুলো তুলে ধরবো, তাদেরকে কেমনভাবে পরিচালনা করার চেষ্টা করো, সেটা হচ্ছে আমার গাইডেন্স। আর কিছু সংখ্যক বা এক দুজনের বা খুব বেশি হলে কিছু জনের যখন কোনো একটা নির্দিষ্ট সমস্যা উদ্ভূত হবে তখন সেইটা সমাধানের জন্য আমি যে চেষ্টাটা করব সেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে পরামর্শ দান, কাউন্সেলিং। এই কাউন্সেলিংয়ের অনেক ধারা রয়েছে, বিভিন্নভাবে কাউন্সিলিং করা যায়। এই গাইডেন্স এবং কাউন্সিলিং নিয়ে ভবিষ্যতে আলাদা পেশাও অর্জন করা যায়। তোমরা ভবিষ্যতে জানবে এডুকেশন থেকে তোমরা ওই ফিল্ডেও যেতে পারো, একজন কাউন্সিলর হিসেবে কাজ করতে পারো। সেখানে সেটা একটা গুরুত্বপূর্ণ পেশা, আর অবশ্যই একটা মানবিক পেশা। আমি বলবো মানুষকে যে তার প্রকৃত জায়গা ফিরিয়ে দেওয়া। বর্তমান দিয়ে দেখতে পাচ্ছে ছোট ছোট বাচ্চারা তারা সুইসাইড করতে চাইছে, তারা দিনের পর দিন কথা বলে না। এই যে গেম, অনলাইন যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো খেলে খেলে এমন একটা অবস্থায় চলে এসেছে তারা পাগলের মতো ব্যবহার করছে তারা। তারপরে আমাদের যে কর্মব্যস্ততা, বাবা মা দেখা যাচ্ছে দুজনেই বাইরে কাজ করতে চাইছে,
তো সেখান দিয়ে তারা যে সমস্ত কাজে যাচ্ছে, তারা সেই বাচ্চাটা একা হয়ে যাচ্ছে, তার মধ্যে হীনমন্যতা চলে আসছে, সে একাকিত্ব অনুভব করছে, তখন তার মধ্যে বিভিন্ন ধরনের অন্য রকম আচরণ দেখা যাচ্ছে। তারপর দেখবি আরও অনেকগুলো বিষয় রয়েছে আমাদের মধ্যে, বহুজনের মধ্যে বিভিন্ন প্রকারের ওসিডি রয়েছে, যেগুলো আমরা জানাতে চাইছি না। এখানে একটুখানি উল্লেখ করব, যদিও আমাদের এগুলো পাঠ্য বিষয়ের একদম ডাইরেক্টভাবে দেওয়া নেই, তবু উল্লেখ করব। আমরা কিন্তু যেমনভাবে শারীরিক বিভিন্ন রোগের শিকার, ঠিক তেমনভাবে মানসিকভাবে বিভিন্ন রোগের শিকার। আমরা শারীরিক রোগগুলো ডাক্তারদের কাছে গিয়ে আমরা ডাক্তার দেখিয়ে তার থেকে যে ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছি সেগুলো কিনে খাচ্ছি। ঠিক সেই রকমই আমাদের মানসিক বিভিন্ন রোগ রয়েছে, তারও মেডিসিন হয়, আর মেডিসিন ছাড়াও অনেকগুলো থেরাপি হয়, সেইগুলোর মাধ্যমে আমরা সুস্থ হতে পারি। শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকলে কিন্তু আমরা সুস্থ থাকা যায় না, মানসিকভাবে সুস্থ থাকতে হবে। বিভিন্ন বিষয় তুমি দেখবে, একটা মনে করো তোমার শরীর খারাপ হয়েছে, অনেকগুলো রোগ এমন রয়েছে, তুমি যদি মনটা তোমার সুস্থ থাকে সেই রোগগুলো এমনিই সেরে যায়। আমাদের ইমিউনিটি সেখানেই কাজ করে। মানে মন আর শরীর দুটো অবশ্যই কি বলবো, একাত্ম হয়ে রয়েছে, একসঙ্গে জড়িয়ে রয়েছে। তো সেই শারীরিক যে রোগগুলো রয়েছে তার সেগুলোর যেমন পরিচর্যা করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের মনেরও পরিচর্যা করতে হবে। মনের যে রোগ রয়েছে সেগুলোকে পরিচর্যা করতে হবে। তাহলে সেই জন্য আমাদের কী করতে হবে, গুড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে হবে। তোমাদের যদি কারো এরকম কোনো সমস্যা থেকে থাকে, কেউ যদি ডিপ্রেশনে চলে যাচ্ছ, নিজেদের মধ্যে কোনো ওসিডি রয়েছে, কোনো কাজ তুমি বারবার করছো, তোমার মধ্যে অত্যন্ত রাগান্বিত ভাব চলে আসছে, কোনো কারণে তুমি খুব দুঃখ পাচ্ছ, খুব কান্না পাচ্ছে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কমেন্টে অবশ্যই নিজের নাম লিখে পাঠাবে, বা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলার জন্য আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে যোগাযোগ করবে। আমার স্যার রয়েছেন, আমার ম্যাম রয়েছেন, তাদের সঙ্গে অবশ্যই তোমাদের যোগাযোগ করিয়ে দেব। সেখানে গেলে তোমরা উপকার পাবে একদম। কারণ বহু মানুষজন পশ্চিমবঙ্গে রয়েছে যারা তাদের থেকে উপকার পায়, সেই জন্য তোমাদের কিচ্ছু বেশি খরচা করতে হবে না, একদম বিনামূল্যে তোমরা মানসিক দিকে সুস্থ হয়ে ওঠো। বা তোমাদের জানাশোনা কেউ এরকম থাকলে অবশ্যই তোমরা জানাবে, যাতে কিনা আমরা উন্নতর সমাজ গড়তে পারি। তাহলে যেটা বলছিলাম, নির্দেশনা এবং পরামর্শ দান, শিক্ষকদের কিন্তু প্রকৃত নির্দেশনা দান করতে হবে, আর অবশ্যই ছেলেমেয়েদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো সম্পর্কে কাউন্সিলিং করতে হবে। তার পরিবারের যদি কোনো সমস্যা হয়ে থাকে, দেখা যাচ্ছে অনেক পরিবারে বাবা মায়ের মধ্যে হয়তো অনেক দিন থেকে বিভিন্ন প্রকারের ঝগড়া হয়ে আসছে, খুঁটিনাটি বিষয় বিভিন্ন পরিবার থাকতে পারে, তাহলে কিন্তু তার প্রভাব সেই ছেলে বা মেয়েটার মধ্যে পড়বে। তখন সেই ছেলে বা মেয়ের মধ্যে নিজের মধ্যে অনেক অন্যরকম আমরা আচরণ দেখতে পাবো। তখন কিন্তু আমার তার প্রতি ঘৃণা করলে চলবে না, তার প্রতি রেগে গেলে চলবে না। তাদেরকে অত্যন্ত ভালোভাবে আমাদেরকে কেয়ার করতে হবে। কেউ একটা মানুষ হয়তো খুব রেগে যায় নিজেই সবসময়, তাহলে আমরা ভাবছি যে তার প্রতি আমরাও রেগে যাচ্ছি, যে কেন অত রাগ করবে, কেন অত পাগলামো করবে। কিন্তু না, ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু আমরা যদি এরকম মনে হয়, সে তাহলে মানসিকভাবে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তাহলে তাকে হেল্প করার জন্য আমাদের প্রথমে এগিয়ে আসতে হবে, তাকে কাউন্সিলিং করতে হবে, তাকে নির্দিষ্ট পথ দেখাতে হবে। ওই জন্য অবশ্যই তাহলে শিক্ষার অন্যতম কি একটা পরিধি হচ্ছে নির্দেশনা এবং পরামর্শ দান। আলোচনার বিষয় কিন্তু পরিবেশ শিক্ষা বা এনভায়রনমেন্টাল এডুকেশন। মানুষের যে মনোভাব, মানুষের যে আচরণ, মানুষের যে ক্রিয়াকলাপ, তার মাধ্যমে কিন্তু শুধু প্রাকৃতিক পরিবেশ আর যে সাংস্কৃতিক পরিবেশ রয়েছে বা মনুষ্য সৃষ্ট যে পরিবেশ রয়েছে সেইগুলো কিন্তু তার দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে পরিবেশের সঙ্গে শিক্ষার যে সম্পর্ক, সেটাকে আমরা কি বলছি, পরিবেশ শিক্ষা। কোন পরিবেশে কেমন শিক্ষা হয় সেটা একটা বিষয়, আবার পরিবেশ শিক্ষার দ্বারা পরিবেশের যে উন্নতি সাধন বা পরিবেশের যে অবনমনও যদি কোনো জায়গায় দেখা যায়, সেটা কিন্তু আলোচনার বিষয় হচ্ছে পরিবেশ শিক্ষা। তারপর যে স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্যই হলো কিন্তু মানুষের প্রকৃত সম্পদ। তাই সেই স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। সেই জন্য শিক্ষার বিভিন্ন দিকে সেগুলো আলোচনা করা হয়েছে। পুষ্টিবিদ্যা রয়েছে, আমাদের যোগাসন রয়েছে, বিভিন্ন রকমের যোগা করতে হবে, আমাদের বিভিন্ন রকমের খেলাধুলা করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো শিক্ষাও আলোচনা করে। শিক্ষার সেই ক্ষেত্রে যে অবদান বা শিক্ষার যে সেই ক্ষেত্রে যে পরিধি বলবো, সেটাকে কিন্তু আমরা বলছি স্বাস্থ্য শিক্ষা। তারপরে যেটা রয়েছে টিচার এডুকেশন বা শিক্ষক শিক্ষা। তার মধ্যে আমরা কী বুঝতে চাইছি, একজন শিক্ষক শুধুমাত্র সে যে পড়াশোনা করেই যে ছেলেমেয়েদের গিয়ে পড়াতে শুরু করলো তা নয়, তাকে প্রকৃত শিক্ষা নিতে হবে। তারপরে কিন্তু সে ছেলেমেয়েদের সঙ্গে আলোচনা করতে পারবে, ছেলেমেয়েদের মনোবিদ্যা সম্পর্কে বুঝতে পারবে, তাদের চাহিদা, প্রবণতা, আগ্রহ সম্পর্কে বুঝতে পারবে। সেই জন্য কী করা হয়েছে, শিক্ষক শিক্ষার আয়োজন করা হয়। টিচার এডুকেশনের কথা বলা হয়েছে। শিক্ষকদের প্রকৃত শিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে সেখানে। শিক্ষকরা কেমনভাবে ছেলেমেয়েদের সঙ্গে আচরণ করবে, তাদের মধ্যে যে নৈতিকতা বোধ হবে, শিক্ষক কেমনভাবে চলাফেরা করবেন, তার যে ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে সেইগুলোর থেকে শুরু করে আর যে আমাদের শিক্ষা যে প্রণালী রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে তারা যা জেনে ছেলেমেয়েদের প্রকৃত নাগরিক করে গড়ে তুলতে পারে, সেই সমস্ত বিষয়গুলো শিক্ষার পরিধিতে আমরা আলোচনা করব শিক্ষক শিক্ষা হিসাবে।
তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? প্রথম থেকে শিক্ষার প্রকৃতি আলোচনা করেছি, নেচার অফ এডুকেশন, আর শিক্ষার পরিধি বা স্কোপ অফ এডুকেশন সম্পর্কে আমরা আলোচনা করেছি। অবশ্যই ক্লাসটা সবাই মন দিয়ে দেখবে, সমস্যা হলে আরও একবার দেখে নেবে আর আমাদের সঙ্গে থাকবে। শেষে অবশ্যই আরেকটা রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক কমেন্ট তো করতেই হবে, আর ভিডিওটা সবাই বেশিরভাগ নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে। যদি তোমার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাইকে ভালো রাখো। থ্যাংক ইউ।